সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো জনাব নুরুল হক নূরের সাথে। তার আসলে পরিচয় করে দেওয়ার দরকার নাই, তিনি নবনির্বাচিত এমপি এবং ডাকসুর সাবেক ভিপি। তো জনাব নুরুল হক নূর, আপনি অনেক চড়াই উতরাইয়ের পরে আজকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। তো আপনার প্রাথমিক রিয়াকশন কি? প্রাথমিক রিয়াকশন আল্লাহর প্রতি শুকরিয়া এবং এদেশের সাধারণ মানুষ, ছাত্র সমাজ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমাকে উৎসাহ দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের উৎসাহ উদ্দীপনাই আসলে আজকের এখানে আসা। এটা আমার ওইভাবে লক্ষ্য ছিল না, অনেক ক্ষেত্রে কল্পনাও ছিল না, তারপরেও এসেছি। সেজন্য আমার পাশে যারা ছিলেন দুর্দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আজকের এই সফলতা সেই সমস্ত মানুষদেরকেই আমি উৎসর্গ করছি যারা আমার পাশে ছিলেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন। অনেকেই বলাবলি করছেন যে আপনি মন্ত্রী পরিষদে যোগ দিচ্ছেন, আসলে এটা আসলে কতটুকু সত্যি? আমরা দীর্ঘদিন ধরেই বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন করে আসছি। সেই সময় থেকেই বিএনপির একটি ঘোষণা ছিল যে বিশেষ করে ফ্যাসিবাদ পতনের পূর্বেই, যে ফ্যাসিবাদ পতন পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলনের সঙ্গীদেরকে নিয়ে বিএনপি জাতীয় সরকার করবে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে এই জুলাই গণ অভ্যুত্থান, যেখানে আমাদের অন্তর্বর্তী সরকারে যাওয়ার সুযোগ ছিল, আমরা কিন্তু গ্রহণ করি নাই। এমনকি বিএনপি সহ আমরা আলাপ আলোচনা করেছি যে যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্যে দিয়ে দেশকে গণতন্ত্রের পথে নেওয়া। এই দাবিতেও কিন্তু বিএনপির সাথে আমরা সোচ্চার ছিলাম এবং বলা চলে যে যার ফলেই তারেক রহমানের সাথে আমাদের একটা বোঝাপড়া, সুসম্পর্ক গড়ে উঠেছে। তো স্বাভাবিকভাবেই তিনি বর্তমান বাংলাদেশের কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী হবেন। তিনি যে কমিটমেন্ট দিয়েছেন সেটি তো তিনি বাস্তবায়ন করবেন। সেই জাতীয় সরকার হলে সে এখন বিএনপির সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে 4টি দল বোধহয়, সেই 4টি দল থেকে ক্যাবিনেটে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি আমাদেরকে জনাব তারেক রহমান বিবেচনা করে, আমরা অবশ্যই তার ডাকে সাড়া দেব। আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে তার পরামর্শে আমরা রাস্তায় নেমেছি, লড়াই করেছি। এমনকি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যখন আপনার জনশূন্য করে ফেলেছে, রাজপথে যখন গুলি করে মানুষ মারছে, আতঙ্ক ছড়াচ্ছে, সেই সময় কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেখিয়েছি। তো আমাদের আস্থা বিশ্বাস আছে যে জনাব তারেক রহমান জাতীয় সরকার যুগপৎ আন্দোলনের শরিকদেরকে নিয়ে করবেন। সেখানে আমাদেরকে যে জায়গায় রাখেন আমরা সেটাতেই সন্তুষ্ট। বিএনপি 200+ আসন পেয়েছে, মানে 12টা আসন পেয়েছে বিএনপি জোট। তো এটা অনেকটা প্রত্যাশিতই ছিল, কিন্তু জামাতেরও তো উত্থান হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন একজন রাজনীতিবিদ হিসাবে? প্রথমত বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি। বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। 5ই অগস্টের পরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এটা সকলের কাছে পরিষ্কার ছিল, নির্বাচন 6 মাস আগে হোক আর 6 মাস পরে হোক বিএনপি ক্ষমতায় আসবে, এটা পরিষ্কার ছিল। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় এসেছে, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, অস্বাভাবিক হচ্ছে জামাতের উত্থানটা। কারণ গত 15-16 বছর তো জামাত প্রকাশ্যে কাজ করতে পারে নাই। তারপরে এই অল্প সময়ের মধ্যে জামাতের এই উত্থানটা, এটা নিয়ে আমার মনে হয় যে গবেষণা করা প্রয়োজন। এবং জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। কারণ বাংলাদেশের মতো একটি জিও পলিটিক্সের জায়গা থেকে, স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তো কাজে এটা নিয়ে অবশ্যই যারা রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ সকলে গবেষণা করবেন। এবং আমি মনে করি যে এই স্বাভাবিকভাবেই বিশেষ করে গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে বা আন্দোলনকে পুঁজি করে জামাত কিন্তু ব্যাপক ফায়দা নিয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনার এই ছাত্র সমন্বয়ক এদেরকে প্রভাবিত করে তাদের লোক ঢুকিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন এবং বিভিন্ন জায়গায় তারা দখল নিয়েছে বলতে গেলে। তো বিশেষ করে আমি মনে করি যে বাংলাদেশের গত 50 বছরের মধ্যে জামাত সবচেয়ে গত 1.5 বছরে এই সুযোগ সুবিধা এবং ফায়দাটা নিয়েছে। কাজেই সেটা একটা অস্বাভাবিক সময় ছিল। এখন একটা স্বাভাবিক সময়ে গণতান্ত্রিক সরকার আসছে, নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা হবে। এখন তো আর জামাত ওই বিশেষ সুযোগ সুবিধাটা পাবে না। এমনকি নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় বিশেষ করে জামাতপন্থী প্রশাসনের লোকেরা কিংবা জামাতকে সুবিধা দিতে বিএনপি এবং বিএনপির মিত্র আমরা যারা নির্বাচন করেছি বলতে গেলে আমাদেরকে দৌড়ির উপরে রেখেছে, প্রশাসনিক হয়রানির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। কাজেই এই জায়গা থেকে তো অবশ্যই আমাদের সকলকে সতর্ক হতে হবে, ভবিষ্যতের জন্য সঠিক কর্মপন্থা ঠিক করতে হবে, নাহলে তো এই দেশ একটা আবার বড় ধরনের ক্রাইসিসে পড়বে। এবং জামাতের উত্থান মানেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগকে ফেরানোর একটা রাস্তা তৈরি। কারণ তারা বলবে যে জামাতকে তো ওইভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেকেই ওইভাবে তো ভালো আসলে ভাবে রাজনীতিতে দেখে না।
তো তাদেরকে উগ্রপন্থী সংগঠন হিসেবে দেখে বা ৭১-এ তারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কাজে সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এই জামাতের উত্থানের জন্য বলবে যে এখানে প্রো ডেমোক্রেটিক ফোর্স প্রয়োজন। সেক্ষেত্রে আওয়ামী লীগের বিষয়ে তারা চাপাচাপি করবে আওয়ামী লীগ এখানে ফেরাতে। কাজেই আওয়ামী লীগ যে গত ১৬ বছরে আমাদের উপর যে দৈত্য দানবের শাসন ব্যবস্থা চালিয়ে দিয়েছিল, যার ভুক্তভোগী আমরা হয়েছে, আপনি বাসায় এসেছেন, আমার এই বাসায় ২ বার আমার দরজা ভেঙে, আমার রুমের দরজা ভেঙে আমাদেরকে আটক করেছিল। এই ধরনের ফ্যাসিবাদী পরিস্থিতির মধ্যে যেন ভবিষ্যতে পড়তে না হয়, সেজন্য জামাতের পরিবর্তে এখানে গণতান্ত্রিক শক্তির উত্থান হতে হবে। গণতান্ত্রিক শক্তি হচ্ছে ছাত্র যুবক তরুণরা, যারা ৫ই অগস্টের এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং যারা ৫ই অগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে। এখানে এই তরুণদের দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, এরকম আরও দল আছে। এই সমস্ত দলগুলোকে আরও শক্তিশালী হতে হবে, আরও কার্যক্রম বাড়াতে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় যেহেতু বিএনপি আছে, বিএনপিকেও এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে দেশের ভবিষ্যতের জন্য। কিন্তু সেক্ষেত্রে আমরা তো দেখলাম যে ২৪-এর আন্দোলনের যে আকাঙ্ক্ষা, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কোনো রাজনৈতিক শক্তি, বিকল্প রাজনৈতিক শক্তি বিকশিত হতে পারলো না। এর কারণ কি? এটা আসলে বয়স এবং অভিজ্ঞতার ঘাটতি, যার ফলে যে সমস্ত ছাত্র যুবক তরুণরা, আমাদের সহকর্মীরা সরকারে যাওয়ার সুযোগ পেয়েছিল, তারাও ভালো কিছু করতে পারে নাই, বরঞ্চ তাদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার, পুরানো রাজনৈতিক বন্দোবস্তের ধারায় আসলে নিজেদেরকে আপনার পরিচালিত করা, বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম, এই সমস্ত কারণে তারা যেভাবে আন্দোলন সংগ্রামে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার ফলে সেটি আর পায়নি। এবং এখানে এই বিশেষ করে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তো দুটো তরুণদের দলই গড়ে উঠেছে, একটি গণ অধিকার পরিষদ এবং এনসিপি। এই দুটো দলকে আমরা এক করতে অনেকবার চেষ্টা করেছি। সেখানে ওই যে আপনার নানান আপনার সুবিধাবাদী গোষ্ঠী, তারা আসলে এক হতে দেয় নাই। কারণ হচ্ছে তরুণরা যদি এক হতো, তাহলে আজকে এই তরুণদের প্ল্যাটফর্ম হতো প্রধান বিরোধী দল। এবং সরকারি দল, বিরোধী দল অকারণে বিরোধিতা নয়, তাদের মধ্যে একটা যৌক্তিক বোঝাপড়াও থাকতে হবে। সেখানে বিশেষ করে এনসিপির জামাতের সাথে যাওয়াটাও একটা রাজনৈতিক বড় ভুল সিদ্ধান্ত বলে আমার ব্যক্তিগত বিবেচনায় মনে হয়। কারণ জামাতকে তো ৫০ বছরেও ইন্টারন্যাশনাল কমিউনিটি কিংবা দেশের মধ্যে এবার মানুষ আসলে ভালোভাবে নেয় নেই। সেখানে তরুণদের দল এনসিপি জামাতে গেল, সেক্ষেত্রে এনসিপির প্রতি দীর্ঘদিনের যে তাহলে মানুষের অভিযোগ যে এটা জামাত প্রভাবিত বা জামাত ব্যাকড, জামাত নিয়ন্ত্রিত, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের সামনে দৃশ্যমান হয়েছে। তো যাই হোক, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অভিজ্ঞতা তৈরি হয়। আমার মনে হয় যে আগামীতে আমাদের এই আন্দোলনের বন্ধুরা, এনসিপি একটা সঠিক ট্র্যাকে আসবে, আমরা নিজেরাও আরও কাছাকাছি বোঝাপড়ার সুযোগ পাবো এবং ভবিষ্যতে বিশেষ করে এই দেশের মানুষের প্রত্যাশা পূরণে আমরা হয়তো কাজ করতে পারবো। এনসিপি লাঞ্ছিত হয়েছে, কিন্তু আপনার দল গণ অধিকার পরিষদ সেটাও তো অনম্যান আর্মি হয়ে গেল। এখন এইখানে আসলে বলতে গেলে যে ধরেন গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যদি এনটি বিএনপি একটা পজিশন নিতাম, তাহলে কিন্তু আমাদের রাজনীতি কারণ দেশে তো ধরেন দুইটা দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। তো স্বাভাবিকভাবেই গণ অভ্যুত্থান পরবর্তী সময় বিএনপি অলিখিতভাবে মানুষ মনে করে সরকারে, যে মানুষ আসলে বিরোধী স্ট্যান্ডকে পছন্দ করে। আমরা যদি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতাম, সমালোচনা সোচ্চার থাকতাম, তাহলে আবার ধরেন আমাদের একটু রেটিংটা বাড়তো, এনসিপি যে জায়গাটা নিচ্ছে সেই জায়গাটা আমাদের তৈরি হতো। কিন্তু আমাদের দীর্ঘদিনের আসলে একটা বোঝাপড়া বিএনপির সাথে, তারেক রহমানের সাথে, আমরা সেই কমিটমেন্টের জায়গা থেকে সরতে চাইনি, যেই কারণে আমরা কিন্তু বিএনপির বিরোধিতা করিনি বা বিএনপির অ্যাগেনস্টে দাঁড়াইনি, যার ফলে আমরা বিএনপির সাথে নির্বাচনে জোট করেছি। এখন বিএনপি আমাদেরকে এখানে দুটো সিটে ছাড় দিয়েছে। এখন বিএনপি যদি 10টা সিটে ছাড় দিত, তাহলে আবার ধরেন আমার তো মিনিমাম 8 জন এমপি হয়ে বের হয়ে আসতো। কিংবা আমি যদি এককভাবেও নির্বাচন করতাম কিংবা অন্য জোটেও নির্বাচন করতাম, তাও কিন্তু আমার 8-10 জন এমপি অন্তত মিনিমাম বের হয়ে আসতো, যেটা এনসিপির ক্ষেত্রে হয়েছে। তো আমরা তো আসলে একটা রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে সরি নাই, দীর্ঘদিন বিএনপির সাথে ছিলাম। সেক্ষেত্রে আমার বিশ্বাস যে বিশেষ করে তারেক রহমান রাজনীতির বাস্তবতাটা বুঝেন। সে গণ অধিকার পরিষদ আজকের এই যে পরিবর্তিত প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং বলা চলে এই পরিস্থিতির পাইওনিয়ার। এবং তারেক রহমান এটা একাধিকবার বলেছেন যে ভবিষ্যতে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে দেশে আপনার ঘুরে দাঁড়াতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অন্তত আমাদের দল থেকে আমি এককভাবে নির্বাচিত হলেও সামগ্রিকভাবে আমাদের দলকে মূল্যায়ন করে রাজনীতিতে যেন গণ অধিকার পরিষদ তরুণদের নেতৃত্বে একটা অবস্থান তৈরি করতে পারে, দেশে প্রগতিশীল রাজনীতির বিস্তারে কাজ করতে পারে, সেই বিষয়ে তারেক রহমানের একটা শুভ দৃষ্টি থাকবে আমাদের প্রতি সবসময়। সর্বশেষ জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাশেদ খানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, জানি এটা বিষয়টা আপনার কাছে বিব্রতকর। তার ব্যাপারে আপনার দলের নেতাকর্মীদেরও অনেক ক্ষোভ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি।
তার কারণেই আপনি আসন সংখ্যা কম পেয়েছেন, স্যার কম পেয়েছেন, এবং তাকে কি আবার ফেরত নেবেন কিনা? না, রাশেদ খান গণ অধিকার পরিষদে আছে, কারণ আমরা একসাথে আপনার বলা চলে একেবারেই আন্দোলন সংগ্রাম থেকে উঠে এসেছি, এবং এইটা শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক না, এখানে আসলে পরিবারেরও ঊর্ধ্বে সম্পর্কটা আমাদের, যে একটা কঠিন সময়ে পারস্পরিক বোঝাপড়া, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। এবং রাশেদ খান অনেকে বলে বিএনপিতে যোগ দিয়েছে, প্রকৃত অর্থে এটা আমাদের সাথে আলাপ আলোচনা করি, কারণ ওই সিটে তার জিততে হলে ধানের শীষে বা একটা প্রতিযোগিতা করার জন্য সারা বিকল্প আসলে খুব বেশি ছিল না, নেতাকর্মীরা কাজ করতে হতো, এটা আমরা ডিসিশন নিয়ে আমরা, এবং তারেক রহমান চেয়েছেন যে তিনি ওই আসনে নির্বাচন করুক, এবং তারেক রহমান কিন্তু তার জন্য ওখানে গিয়েছেনও। তো সেই জায়গা থেকে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত দিয়েছি। এখন স্বাভাবিকভাবেই প্রত্যেকটি মানুষের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টার আছে, সব ক্যারেক্টার, সব বৈশিষ্ট্য সব মানুষের কাছে পছন্দনীয় হয় না। কিছু ক্ষেত্রে আমাদের নেতাকর্মীদের রাশেদ খানের সমালোচনা করে, আবার আমারও অনেকে সমালোচনা করে, এই তো সমালোচনা নিয়েই তো মানুষ। সবশেষ জানতে চাই যে আপনারা সরকার গঠন করতে যাচ্ছেন, আপনার জোট সরকারে যাচ্ছে, হয়তো আপনিও মন্ত্রিসভায় থাকবেন, তো আগের সরকারগুলোর সাথে এটার বৈশিষ্ট্যগত কি কেমন পার্থক্য হবে? বিগত সরকারগুলোর থেকে এই সরকারের আমি মনে করি যে বিস্তর ফারাক এবং পার্থক্য হবে। প্রথমত এই সরকার নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান, যদি উনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু ওনার যে চিন্তা ভাবনা সেটা আমরা আন্দোলন সংগ্রাম থেকে দেখেছি, বুঝেছি। ইউরোপ মানে ইংল্যান্ডের মতো এক দেশে 17 বছর ছিলেন, ওই সমস্ত দেশের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগ্রিকালচার, বিভিন্ন সিস্টেম দেখেই কিন্তু তিনিও এই দেশের সাথে কোনটাকে খাপ খাওয়ানো যায় এই সমস্ত চিন্তাভাবনাগুলো করেছেন, এবং আমাদের সাথে আলাপ আলোচনা করেই কিন্তু বেশ কিছু পরিকল্পনাও নিয়েছেন, যেটা তিনি দেশে এসে বলেছেন বিশাল জনসভায় যে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এবং আপনার নির্বাচনী জনসমাবেশে শুনেছেন তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, যেহেতু আমাদের এই মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজে নারীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকে কিংবা অনেক ক্ষেত্রে নিগ্রহের শিকার হয়, তো ফ্যামিলির ক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য দিয়ে যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, কৃষি প্রধান বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে, কৃষকদেরকে উৎসাহিত করতে কৃষক কার্ডের কথা বলেছেন। আমাদের ওভার পপুলেটেড কান্ট্রি, এটাকে একটা হেলদি জেনারেশন নেশন হিসেবে গড়ে তোলার জন্য স্বাস্থ্য কার্ডের কথা বলেছেন। তো এই ধরনের বেশ কিছু চিন্তাভাবনা পরিকল্পনা আছে, একেবারেই প্রো পিপল এবং একটা জনকল্যাণমুখী পলিসি আমরা তার মধ্যে দেখেছি। বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বিগত দিনগুলোতে যেভাবে এক দেশ কেন্দ্রিক একটা পররাষ্ট্র নীতি ছিল, সেখানে এই নির্বাচন উত্তর সংবাদ সম্মেলনে কিন্তু তারেক রহমান পরিষ্কার করেছে যে বাংলাদেশ ফার্স্ট। সো এটা তো বাংলাদেশে বিগত কোনো সরকার প্রধান, কোনো নেতা এইভাবে জোরালোভাবে বলে নাই, এবং পরিষ্কারভাবেই বলেছে আমরা সকলের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার গড়ে তুলবে। এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতায় তিনি পরিষ্কারভাবেই বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক গতিশীলতার উপরে এই সরকারের গুরুত্ব দিতে হবে। তো এই দিকগুলো বিবেচনা করলে একেবারে এটা পরিষ্কার যে তিনি একটা প্রো পিপল রাজনীতি বা সরকার পরিচালনা করতে চাচ্ছেন, যেখানে জনগণের স্বার্থটা, দেশের স্বার্থটা এবং দেশকে এগিয়ে নেওয়াটা হচ্ছে তার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। এবং আমরা ইনফর্মাল আলোচনায় বলেছি যে আপনার বাবা একটা ক্রিটিক্যাল সময়ে এই জাতির কাণ্ডারির ভূমিকা অবতীর্ণ হয়ে খুব অল্প সময় কিন্তু দেশের মানুষের কাছে রয়ে গেছেন মনের মধ্যে, যে কারণেই কিন্তু আজকে বিএনপি দাঁড়িয়েছে। আপনার মাও একইভাবে প্রধানমন্ত্রী হয়ে তিনি দেশের নারী শিক্ষা থেকে শুরু করে সামগ্রিকভাবে যে পরিবর্তন এনেছিলেন মানুষের কাছে স্মরণীয়। সো আপনারা কিন্তু এটা একটা ইতিহাসের পাঠ হওয়ার অংশ, তো উনি এগুলো খুব ওন করেন, এবং আমাদের যে ধরনের কথাবার্তা শোনেন, পরামর্শ নেন, তাতে এইটুকু আমরা বলতে পারি যে আগামীর সরকার বিগত সরকারগুলোর থেকে দুর্নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়নের ক্ষেত্রে মানে ব্যতিক্রম ভূমিকা রাখবে। তারেক রহমানের সাথে আপনার যে বিভিন্ন যে মোলাকাত হয়, দেখা হয়, এতে মনে হয় যে তারেক রহমানের সাথে আপনার একটা বিশেষ সম্পর্ক আছে, স্পেশাল সম্পর্ক। উনি যেদিন দেশে ফিরলেন মঞ্চে উঠে প্রথম আপনার সাথে হাত মিলালেন, গতকালও দেখলাম আপনার পিঠ চাপড়ে দিয়ে উনি আরেকজনের সাথে পিঠ চাপড়ানো, হাত মোলানো, পিছনে ফিরে আপনার সাথে আবার কথা বললেন। কি বিশেষ সম্পর্কটা কি আপনাদের? না, তবে উনি তো অনেক সিনিয়র তারেক রহমান, কিন্তু ওনার সাথে আমাদের খুব ভালো একটা বোঝাপড়া আছে। আন্দোলনের সময় যখন আমরা অনেকেই মানে বলেছে আর কি যে আপনাকে তো তারুণ্যের আইকন বা তারুণ্যের প্রাণ ভোমরা এইভাবে বলে অনেক আখ্যায়িত করে, কয় ভাই এই সমস্ত তরুণ আমারে বলেন না, আমার 60+ বয়স, আমার মেয়ে আপনাদের সমান, তো তরুণ তো আপনারা। এবং ওনার সাথে রসিকতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বলা চলে একটা তর্ক করা যায়। আমরা বলি যে অনেক ক্ষেত্রে যে লিডার, আমাদের কিন্তু একটা দল আছে, ভিন্ন আইডিওলজি আছে। সো আমাদেরকে যদি অন্যদের মতো এক্সপেক্ট করেন যে অন্যরা যেভাবে একেবারে একটা নতজন ভূমিকা, আমরা কিন্তু সেটা পালন করব না। পরিষ্কারভাবে বলেন না, আপনি স্ট্রেট আপনার যেটা ভালো মনে হয়, আপনার কথা থাকলে আপনি স্ট্রেট ফরওয়ার্ড শেয়ার করবেন।
এবং বিশেষ করে এই আন্দোলন, বিশেষ করে 28শে অক্টোবরের আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় অনেকে তো এই কথাটি বলেন, এটা আমি এবং আমার সাধারণ সম্পাদক রাশেদ বলেছিলাম যে এই আন্দোলনে কীভাবে তারেক রহমান, সালাউদ্দিন সাহেব, অন্য অনেক নেতৃবৃন্দ কাজ করেছে। তো অনেক এটাতে আমাদের প্রতি নাখোশ হয়েছে যে আমরা ক্রেডিট দিচ্ছি বিএনপিকে, কিন্তু এটা তো বলতে হবে ভাই, আমার তো টাকা নাই, পয়সা নেই, ওইভাবে বড় সংগঠন নাই। আমি আন্দোলনটা সমন্বয় করেছি, সালাউদ্দিন ভাই দিল্লিতে ছিল, তার সাথে কথা বলে, তারেক রহমানের সাথে কথা বলে, সালাউদ্দিন ভাই তারেক রহমানের নির্দেশে ছাত্র দল, আপনার যুব দল, বিএনপির অন্যান্য নেতারা আমাদের সাথে কানেক্টেড হয়ে আমাদেরকে লোকবল সাপোর্ট দেওয়া, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া এবং কি করতে হবে পরামর্শ, আমাদেরকে মোটরসাইকেলও সাপোর্ট দেওয়া, এইভাবে তারা আমাদেরকে রেস্কিউ করা, সামগ্রিক সহায়তা করা, এই জিনিসটা করেছে। এমনকি গণ অভ্যুত্থানের সময় নাহিদরাও কিন্তু বিশেষ করে সে সময় তো এত আলোচনা ছিল না। তারা যখন আমাদেরকে বলেছে যে ভাই যখন আপনার বিশেষ করে 19শে জুলাই শুক্রবার দিন যখন মিছিলে ঢাকার বিভিন্ন পয়েন্টে সরাসরি গুলি চলছিল, তো আমরা বললাম যে এটাকে এখন কিন্তু গণ আন্দোলনের রূপ দিতে হবে, এক দফা ছাড়া বিকল্প নেই। তো নাহিদরাও আমাদেরকে বলেছে ভাই তাহলে আপনারা তো জাতীয় পর্যায়ে রাজনীতি করেন, আপনারা সকল দলের সাথে কথা বলেন, বিএনপির সাথেও কথা বলেন। তখন কিন্তু আমরা এই কথাটি বলেছি। তো ওই থেকেই বলা চলে ওনার সাথে একটা আস্থা বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠেছে, যে উনি এটা মনে করেছেন এবং এটা ফিল করেন যে আজকের এই পট পরিবর্তনের ক্ষেত্রে তো আমাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। গোলাম মাওলানা রনি বলেছিলেন একবার যে আপনার সাথে তারেক রহমানের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু, আসলে কি এটা সত্যি? না, ধরেন যে কোনো মানুষের তো একটা বয়সের একটা গ্যাপ আছে। তো হ্যাঁ, আমাদের সাথে আন্তরিক সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে এবং তিনি অনেক ক্ষেত্রে বিশ্বাস করেন, আমরাও তার সেই বিশ্বাসের প্রতিদান অনেক ক্ষেত্রে দিচ্ছি, এটা তিনি জানেন। রাজনীতিতেও কিছু জায়গায় আস্থা বিশ্বাসের লোক দরকার বা আস্থা বিশ্বাসটা থাকা প্রয়োজন। তো আমরা কোন জায়গায় তার আস্থা রাখতে পেরেছি, কোন জায়গায় তার জন্য কাজ করতে পেরেছি কিংবা কতটুকু আস্থা অর্জন করেছি, সেটা হি নোজ বেটার। সো সেই জায়গা থেকে তিনি আমাদেরকে ফিল করেন, আমরাও তাকে ফিল করি। আপনি দেখেছেন আমরা গেলে আমি রাশেদ দুজনকেই যে বলছেন সবসময় গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে খুব কথা বলেন, আশ্বস্ত করেন। গতকালকে আমাদের সেক্রেটারি রাশেদ গেছে, সে মানে খুব অভয় দিয়েছে। তো এই জিনিসটা আমাদের সাথে তার এই সখ্যতাটা তৈরি হয়েছে। সর্বশেষ আপনার এলাকার প্রসঙ্গ বলতে চাই, আপনি যে এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছেন সেই এলাকা সহ পুরো পটুয়াখালী একটা পশ্চাৎপদ অনুন্নত এলাকা। আপনি সরকারে এমপি নির্বাচিত হয়েছেন, সংসদে যাচ্ছেন, সরকারেও যাচ্ছেন ইনশাল্লাহ। তো এই এলাকার জন্য আপনি কি করবেন, মোটা দাগে বড় বড় কি করতে চান? এটা ঠিক বলছেন আপনি যে আমি গলাচিপা 10 মিনিটের এমপি হলেও দক্ষিণবঙ্গের মানুষের একটা প্রত্যাশা যে ওই অঞ্চলের উন্নয়ন এবং ওই জনপদের মানুষের জন্য যেন কিছু কাজ করি, এবং এটা আমার একটা নৈতিক দায়িত্ব। কারণ আমি শুধু গলাচিপা 10 মিনিটের মানুষের ভোট নয়, ওই অঞ্চলের সব মানুষের ভালোবাসার, সমর্থন, সহযোগিতায় এমপি হয়েছি। তো আমাদের যে কুয়াকাটা যে পর্যটন এলাকা, সমুদ্র সৈকত এবং বিশেষ করে বরগুনা, ভোলা, এদিকে পটুয়াখালীর বিভিন্ন আপনার চর রয়েছে, চর কুকরি মুকরি, বিভিন্ন ধরনের চরগুলো, এইগুলোকে আপনার ট্যুরিস্ট এলাকা হিসেবে ডেভেলপ করা যায়। এটা আমি নির্বাচনের আগেই আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা বিএনপির ভাইস চেয়ারম্যান মনি ভাই, আমরা আলাপ করেছিলাম যে ওই অঞ্চলটাকে আমরা এই ট্যুরিজম এলাকাটাকে ডেভেলপ করব। আমরা মনে করেছি যে এখনকার মানুষ শৌখিন, এখন দেশের বাইরে অনেকে ঘুরতে যায়। পটুয়াখালীর রাস্তাটা একটু অবকাঠামোগত সমস্যা থাকায় ওটাকে আপনার কিছু কিছু জায়গায় 4 লেন 6 লেনে করতে হবে, সেটুকু করতে হবে। দ্বিতীয়ত ওইখানে একটা এয়ারপোর্ট করতে হবে, যেন ঢাকা থেকে বিদেশিরা এবং দেশীয় লোকজন যেন সহজে আপনার ওখানে যেতে পারে। এবং বিশেষ করে ওই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে ভোলা বরিশাল সেতুটা খুব প্রয়োজন, এটা করতে হবে আমাদের। এবং আমার গলাচিপা 10 মিনিটের ভোটার যেহেতু যারা ভোট দিয়েছে তাদের তো একটা প্রত্যাশা আছে, আমাদের ওই দিকের রাস্তাগুলো আরও বাজে, স্কুল কলেজের ভবন নাই, ভাঙাচুরা টিন শেড, এবং স্বাস্থ্য ব্যবস্থা খুব নাজুক অবস্থা পুরো সাউথ পার্টে। বিশেষ করে যদি ওখানে বরিশাল একটা মেডিকেল কলেজ আছে, পটুয়াখালী মেডিকেল কলেজ আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সিনিয়র ডাক্তার ওখানে থাকেন। তো এই ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করার মধ্যে দিয়ে মানুষের স্বাস্থ্যসেবাটাকে কীভাবে আরও সহজতর করা যায়, এবং বিশেষ করে এই বিচ্ছিন্ন চরাঞ্চল এলাকাগুলোতে আপনার নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে, যেন একটা মানুষ আপনার হঠাৎ করে একটা কঠিন রোগে আক্রান্ত হলে, স্ট্রোক করলে তাকে যেন আমরা রেস্কিউ করে দ্রুত আপনার হসপিটালে নিতে পারি। কারণ সড়ক পথে অনেক জায়গা আছে কিন্তু 3-4 ঘন্টা লেগে যায়, কিংবা নদী পার হইতেই 40-45 মিনিট লাগে। স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়ন, এই 3টে জায়গায় আমাদের খুব কাজ করতে হবে, গুরুত্ব দিতে হবে। আরেকটি হচ্ছে বিশেষ করে আমার নির্বাচনী এলাকার ক্ষেত্রে যেটা, ওইটা একটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, বিগত দিনগুলোতে আওয়ামী লীগের এমপি হয়েছে। এই মানুষের প্রত্যাশা যে আমি যেন দল মতের ঊর্ধ্বে থেকে সকলকে নিয়ে যেন একটা রাজনৈতিক এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করি। পাশাপাশি আমার এলাকায় হিন্দুদের একটা ভালো উপস্থিতি আছে, তাদের একটা নিরাপদ পরিবেশ তৈরি করা,
তো এটা আমার একটা প্রায়োরিটি। এবং আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গায় যে নির্বাচন পরবর্তী টুকটাক ভায়োলেন্স হয়েছে, গলাচিপা 10 মিনিট এখন পর্যন্ত কোনো সহিংসতা ভায়োলেন্স কোনো একটা ঘটনাও ঘটে, এটা আমার জন্য স্বস্তিদায়ক। এবং আশা করি আগামী 5 বছর এভাবেই এই যে নিরাপদ, সমৃদ্ধ, উন্নত গলাচিপা 10 মিনিট আমরা গড়ে তুলতে পারবো, পাশাপাশি দক্ষিণাঞ্চলে উন্নয়নে ভূমিকা রাখতে পারবো। কিন্তু আপনার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি তো ফেসবুকে লিখছেন আপনার লোকজন তার লোকজনের উপর হামলা করছে। এটা আসলে আমার প্রতিদ্বন্দ্বী আমি বলতে চাই না, কিন্তু তিনি খুবই ঈর্ষাপরায়ণ। কারণ আমাকে বিএনপি এই 5ই অগস্টের পর সেপ্টেম্বরেই কিন্তু চিঠি দিয়ে সহযোগিতা করতে বলেছিল, যে ওখানে আমি এমপি প্রার্থী হচ্ছি। তারপরেও কিন্তু তিনি বিএনপির লোক দিয়ে তখন আমার সাথে ঝামেলা করিয়েছেন, প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন, দল তাকে মনোনয়ন দেয় নাই, তিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন মূলত তার রাজনৈতিক আধিপত্য ধরে রাখার জন্য। ওই অঞ্চলে অনেক চর আছে, মাছের ঘের আছে, এই সমস্তগুলো তার লোকজন দখল করে খাচ্ছে। এই কারণে তো নির্বাচনের পরেও তিনি ধারাবাহিক মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, যে এখানে ভায়োলেন্স হচ্ছে, এই হচ্ছে। দেখেন ওখানে কিন্তু বিএনপির 2টো কমিটি নির্বাচনের সময় দিয়েছে যারা আমার সাথে কাজ করেছে, বিএনপির 2 উপজেলা গলাচিপা 10 মিনিট। সে অভিযোগ করেছে বিএনপির লোকদের উপর হামলা করছে। তো বিএনপির তো কমিটি আছে, নতুন কমিটি, আমার সাথে যারা কাজ করেছে তারাই তো হলো বিএনপির দায়িত্বপ্রাপ্ত লোক। তারা বরঞ্চ সংবাদ সম্মেলন করে কিন্তু বলেছে যে না, এইটা আমাদের ট্রাক মার্কার জোটের প্রার্থীর ইমেজ ক্ষুণ্ণ করার জন্য বলেছে। তো যেই কারণে আমি আর তার এই বিষয়গুলো নিয়ে কোনো রিপ্লাই দিইনি। আমি পরিষ্কারই বলেছি যে আমি এই জনপদে কোনো রাজনৈতিক বিভাজন, ধর্মীয় বিভাজন রাখতে চাই না। আমাকে যারা ভোট দিয়েছে তাদেরকে নিয়েও কাজ করতে চাই, তাদের জন্য কাজ করতে চাই, যারা দেয় নাই তাদের জন্যও কাজ করতে চাই। যে ধন্যবাদ নুরুল হক নূর। আপনার যদি আর কিছু মানে আপনার এলাকার বা দেশবাসীর উপরে কিছু কোনো মেসেজ থাকে বলতে পারেন। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভীষণকেও ধন্যবাদ। আমি শুধু দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমরা অনেক কাঠখড় পুড়ি আসলে আজকের একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। এই পরিবেশটাকে আরও উন্নততর করা এবং এখনকার মানুষ, জেনজি কিংবা সাধারণ মানুষ, গণ অভ্যুত্থান পরবর্তী যে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ, তারা কিন্তু কোনো অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেয় না, জুলুমকে মেনে নেয় না। কাজে আজকে আমরা যারা এমপি হয়েছি কিংবা আমাদের যারা সমর্থক, তাদেরকে মানুষের সাথে বিনয়ী আচরণ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। 5 বছর পর কিন্তু আবার এই মানুষের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কাজে আমরা যদি ক্ষমতার অপব্যবহার করি, বাড়াবাড়ি করি, হানাহানি মারামারিতে যুক্ত হই, তাহলে মানুষ কিন্তু আমাদেরকে ভোট দেবে না। এবং বিশেষ করে আমরা এখানে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছি, জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনের পর আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, এটি কিন্তু বিএনপি কিংবা দেশের মানুষের জন্য একটা বড় পাওয়া। কাজেই বিএনপি যেহেতু সরকার গঠন করছে, বিএনপির নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব যে সকলকে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ নুরুল হক নূর। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার দেখা হবে শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।